যে আন্তর্জাতিক গণমাধ্যম চলেছে, ভারতীয় গণমাধ্যম শুধু একা নয়। মানে যার পরে তো সিএনএন থেকে শুরু করে রয়টার্স, ব্লুমবার্গ সকলে রিপোর্ট করেছে। এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট দেখলাম শেখ হাসিনার প্রেস কনফারেন্স। কেউ তো প্রশ্ন, এরা তো কেউ প্রশ্ন করেননি যে উনি এআই মারফত জবাব দিচ্ছেন বা এরকম কিছু। ফলে সেই কারণে আমার যেটা মনে হয় এসব প্রশ্ন মানে গুরুত্ব না দিয়ে অন্য উনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে গুরুত্ব দেওয়া যাক। বলুন শ্রুতি, পরের প্রশ্ন। আর মূল কথা হচ্ছে যে আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি কিন্তু পদত্যাগ পত্র ওনার জমা দেওয়ার সময় পাননি। উনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তারপরে তিনি পদত্যাগ করবেন, ওনাকে সেই সুযোগ দেওয়া হয় নাই। সেই তথ্য ভিত্তিতে যদি আমরা বলি যে উনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তিনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রেস কনফারেন্স করতে পারেন তার নেতাকর্মীদেরকে নিয়ে, বা তার যে কোনো সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু করতে পারেন। তো যারা মুচ দেখা দিয়ে চলে গিয়েছিল কোনোদিন রাজনীতি করবে না, তারা বাংলাদেশে ফিরে রাজনীতিও করছে এবং তারা বৈধ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে যে উনি কেন অনলাইনে কথা বলে, কথা বলা যাবে না, মিডিয়াদেরকে অনুশাসন করছে যে তারা যেন ওনার বক্তব্য প্রচার না করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে তারা তাদের নিজেদের দেশে যেভাবে মিডিয়ার কণ্ঠরোধ করে রেখেছেন, একটা ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছেন, ফলে সেটা তো ভারতে সেটা সম্ভব না। ভারত কি করে, আমি শেখ হাসিনার কথা বাদই দিই, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব তাকে কি করে ভারত সরকার বলবে যে আপনারা সাংবাদিক বৈঠকটা করবেন না? পরের দিনই তো সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়ে যেত যে ভারত আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আর যদি বলেন, তাহলে আমি বলবো যে ভারতের সমস্ত সাংবাদিক একযোগে বিদেশি সাংবাদিকদের সঙ্গে রাস্তায় নামতেন ভারত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে। এখানে তো মিডিয়া নিষেধাজ্ঞা না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি রাজনীতি তো করছেন না, তিনি তার যে কথা গণমাধ্যমে বলেছেন সেই কথারই তিনি একটা পুনরুক্তি করলেন প্রেস কনফারেন্সে এসে, যে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান। কেন ফিরতে চান তাও ব্যাখ্যা করেছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরছেন না, তিনি মানুষের দুঃখ কষ্টের পাশে, মানুষ বড় কষ্টে আছে তার পাশে তিনি থাকতে চান, সেই জন্য তিনি যাচ্ছেন। ফলে আমি বলছি তিনি কি করলেন, করতে দেওয়া হলো কি হলো না, এই তিনি কি প্রশ্নটাকেও শুধু বাংলাদেশের মানুষকেই বার্তা দিয়েছেন নাকি বিশ্ববাসীকেও বার্তা দিয়েছেন? আসলে প্রশ্ন হচ্ছে যে বিশ্ববাসী, বিশ্ববাসীকে আসলে মূলত কি বার্তা দিলেন? বিশ্ববাসীর শেখ কাছে হাসিনা কি তিনি বার্তা দিলেন? বাংলাদেশের বিশ্ববাসীর কাছে এই বার্তা দিলেন যে গোটা বিশ্বর এখন একজোট হয়ে তাদের বাংলাদেশের বর্তমান অবস্থার একটা প্রতিকার হওয়া দরকার, মানুষের কষ্ট লাঘব করা দরকার। সেই বার্তা আন্তর্জাতিক দুনিয়াকে দিয়েছেন। বাংলাদেশের মানুষের জন্য তো দিয়েছেন, কিন্তু তার সঙ্গে তিনি আন্তর্জাতিক দুনিয়াকে একটা বার্তা দিলেন, যে কারণে আন্তর্জাতিক গণমাধ্যম তার কথা, তার প্রেস কনফারেন্সের বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং ছেপেছে, তাই না? তারা যদি অস্বীকার করতো বা যেত না। আমি আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে একটি গণমাধ্যম, তাদের কোনো এখন আমি তাদের প্রতিনিধিকেও দেখিনি, আর তাদের কাউকে আমি যে রিপোর্ট করতে দেখিনি, সেটা হলো আল জাজিরা। আল জাজিরা তো শেখ হাসিনার বিরোধী একটা ভূমিকা সেই সময় নিয়েছিলেন, তাদের কিছু কিছু লোক এখনো উপস্থিত আছেন, তারা এক ধরনের ভূমিকা পালন করেন সাংবাদিকতা ছাড়াও। ফলে তাদের বাদ দিলে বাকি সবাই তো করেছেন। যে পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, তারা তো এখন শেখ হাসিনার কথা শুনছেন, এবং তারা তো শেখ হাসিনার কথা শুনে বলছেন এবং ভাবছেন যে সত্যি সত্যি একটা বোধহয় অন্যায় ঘটে গেছে বাংলাদেশে। আপনার আপনার বলুন। দৃষ্টিতে শেখ হাসিনার যে বক্তব্য একটু যেটা আপনি সামনে থেকে শুনেছেন, আপনার দৃষ্টিতে মূল্যায়ন করলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করলাম এইভাবেই যে তিনি আহ এখনো সেই একই রকম ভাবে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই রকমই দৃঢ়চেতা মানুষ, এভাবেই আছেন। তার একটা সোজা আদর্শগত কনভিকশন আছে, যে কনভিকশনের কথা তিনি বলেছেন, এবং তাতে তিনি গোটা বাংলাদেশের কাছে তিনি বলতে চেয়েছেন, এবং তার সঙ্গে বাইরেরও দুনিয়ার কাছে বলতে চেয়েছেন যে বাংলাদেশে যে অবস্থা চলছে তার একটা প্রতিকার হওয়া উচিত। তিনি কিন্তু সংঘাতের রাস্তার কথা বলেন, তিনি বলেছেন একটা রিকনসিলিয়েশনের কথা, যে এখন এই সময় প্রয়োজন যে সংঘাত এড়িয়ে
বাংলাদেশের সামাজিক একটা স্থিরতা আনা, যেখানে বড্ড অশান্তির মধ্যে আছে বাংলাদেশ, সেটা একটা সামাজিক স্থিরতা আনার জন্য তিনি সকল পক্ষের সঙ্গে কথা বলতে রাজি আছেন, অবশ্যই জামায়াত নয়, জামায়াত ছাড়া। ফলে সেই বার্তা দিলেন। এখন সেইটার উপরে নির্ভর করছে যে বাকি তারেক রহমান সরকার যারা ক্ষমতায় আছেন তারা কিভাবে রেসপন্ড করবেন। তারা আপাতত যেভাবে রেসপন্ড করেছেন, এটা আমার মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, তারা একটু ভয় পেয়ে গেছেন বলে তাদের একটু অন্য ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আর কি। অকূটনৈতিক, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। একটা মানুষ যখন যুক্তি হারিয়ে ফেলে না, তখন সে ভদ্রতা হারিয়ে ফেলে, তখন সে সৌজন্যতা হারিয়ে ফেলে, তখন সে উষ্মা প্রকাশ করে। মানুষের ক্ষোভ তখনই প্রকাশিত হয় যখন মানুষ দেখে যুক্তি দিয়ে আর কিছু তাকে প্রতিহত করা যাচ্ছে না। তখন সে শিষ্টাচার বহির্ভূত শব্দ ব্যবহার করে অপমান করার চেষ্টা করে। কিন্তু কেউ অপমানিত হচ্ছে না, তারা নিজেরাই কিন্তু অপমানিত হলেন গোটা বিশ্বের কাছে। জি, আপনার জন্য প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে দাদা বাংলাদেশের তানভীর হায়দার লিঙ্কন প্রশ্ন করেছে, দাদা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ভারত কিভাবে দেখছে? ভারত এইভাবেই দেখছে যে সেটা হচ্ছে যে একটা, যেটা যাই হোক, যতটাই প্রশ্নবিদ্ধ হোক, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তথাকথিত গণতান্ত্রিক দল, যাদেরও একটা সময় মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল। ভারত চায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এই সময় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আছে, এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম গড়ে ওঠা উচিত। ইনক্লুসিভ বলতে সকলের, সেখানে যাতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেন সেখানে স্পেস থাকে, এটাই ভারত এভাবেই চায়, এবং ভারতের এটা ইচ্ছা, ভারতের এটা, ভারত সেটা বারবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে এটাই তারা বলে থাকেন যে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, স্থিতিশীল চাই, প্রগতিশীল বাংলাদেশ চাই। বলুন। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রিকনসিলিয়েশন কেন গুরুত্বপূর্ণ আপনার দৃষ্টিতে? রিকনসিলেশন এই জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সমাজের মধ্যে একটা সংঘাত দেখা যাচ্ছে এখনো। সেই ইউনূসের সময়কার মব কালচার এখনো অব্যাহত। এখনো কেবলমাত্র রাজনৈতিক বিরোধী নয়, শিল্পপতি, ব্যবসায়িক গোষ্ঠী, তারাও অত্যাচারিত, নিপীড়িত। নির্বাচিত সাংসদ চাঁদাবাজি করছেন, ফলে তারা কেউ ব্যবসা করতে পারছেন না, না করতে পারার ফলে একটা আর্থিক সংকট দেখা দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে, বাংলাদেশে অত সেইভাবে রাজস্ব আদায় হচ্ছে না। এই অবস্থায় মানুষের চাকরিগত সমস্যা দেখা দিয়েছে, বহু জায়গায় বহু সংস্থা বেতন দিতে পারছে না, ৫-৬ মাসের ওপরে বেতন বাকি রাখতে বাধ্য হচ্ছে, অনেক জায়গায় ছাঁটাই হচ্ছে। এই অবস্থায় সকলে মিলে যদি একটা বাংলাদেশকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে হয়, সেই জন্য রিকনসিলিয়েশনের একটা প্রয়োজন আছে। কিন্তু রিকনসিলিয়েশন হওয়াটা তো একতরফা হলে হবে না, আওয়ামী লীগ বললে হবে না। এটা তো যারা শাসক পক্ষ তাকেও রাজি হতে হবে রিকনসিলিয়েশনের জন্য। আর যদি রিকনসিলিয়েশন রাজি না হয়, তাহলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। জি, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি লাখ লাখ কর্মসংস্থান, মানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে, এবং তারা যখন ফিরে আসে তখন দেখে তাদের চাকরিটাই নেই। এবং বাংলাদেশের যারা স্থানীয় ব্যবসায়ী ছিলেন তাদেরকে সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ, গ্যাস এবং অর্থনৈতিক যে ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা, সেই কারণে তারা ব্যবসা বন্ধ করে সবাই হাত গুটিয়ে চলে যাচ্ছে। আবার আমরা দেখছি বর্তমান সরকার বাইরের দেশের তুরস্ক, চীন এবং মালয়েশিয়া বিভিন্ন দেশকে ডেকে নিয়ে আসছে এই বাংলাদেশে ব্যবসা করার জন্য। এইটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এরকম চলতে থাকলে? না, সেটা যাকেই ডাকুন, দেখুন তারা প্রত্যেকে ব্যবসায়ী, তারা ব্যবসা করবেন, মুনাফা করবেন, তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ডেকে আনলেই তো হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে, যেটা সেদিন শেখ হাসিনা বলছিলেন, তার সময় তার বাংলাদেশের প্রবৃদ্ধি দর ছিল ৬% বেশি, সেটা আজকে নেমে এসছে 2%। এবং যেটা আন্তর্জাতিক অর্থ ভান্ডার বলছে, তার মানে একটা দেশের বিকাশ দর বা প্রবৃদ্ধি দরে যদি 2% নেমে যায়, তাতে বোঝা যায় যে সে দেশের পরিস্থিতি কি। তাতে তুরস্ক, চীন, বরঞ্চ বাংলাদেশের উচিত ছিল অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ভারতের সঙ্গে।
নিকটতম প্রতিবেশী। আপনারা তো দেখেছেন সেদিন যে সেই দিন শেখ হাসিনার সম্মেলনের পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায় তারা প্রেস বিবৃতি দিয়েছেন, অথচ তার পরদিনই জ্বালানি মন্ত্রী ভারতের হাই কমিশনার কাছে বলছেন জ্বালানি দিন, আমাদের আরো বাড়তি ডিজেল সাপ্লাই করুন, নাহলে আমাদের গ্যাসের সংকট। আমরা গ্যাসের সংকটের ফলে বহু জায়গায় বহু কৃষিতে অসুবিধা হচ্ছে, অনেক ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে। ফলে যেটা ভারতের সঙ্গে তারা বলছেন শেখ হাসিনা হচ্ছে এমন একটা বিষয় যার কারণে তারা সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে। কিন্তু বাকি মন্ত্রণালয় তারা বলছেন না, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই, আমরা ডিজেল চাই ভারত থেকে, তাই না? তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা তো বাকি মন্ত্রণালয়ের শুনছেন না। এবং আজও সন্ধ্যাবেলায় আমি জানি দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। সেই বৈঠকের আগে আজকে দীনেশ ত্রিবেদী যে মন্তব্য করেছেন সেটা খুবই মানে উল্লেখ করার মতো। তিনি বলছেন নরেন্দ্র মোদী একজন জননেতা, আছে তারেক রহমানও জননেতা, দুজনে যদি এক টেবিলে বসেন তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে। ফলে ভারতের দিক থেকে তো একটা সহযোগিতার হাত ক্রমাগতই বাড়ানো হচ্ছে, কিন্তু সেটাকে কেবলমাত্র শেখ হাসিনার বিষয়টা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সেটাকে আপনি দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন না। দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে দিচ্ছে শুধু নয়, আপনি আন্তরাষ্ট্রীয় বহুদেশীয় মঞ্চের ব্যাপারেও সেটা প্রযোজ্য করছেন শেখ হাসিনা। ফলে তো এখন ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো, তাই না? এটা হওয়া কি উচিত ছিল? হওয়া তো উচিত ছিল না। এখন ব্রিক্স এর যারা যারা আমন্ত্রণ, প্রথম কথা হচ্ছে ব্রিক্স এর সভাপতি ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে না, আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে, যেটা এখন এই বছরে বাংলাদেশ তার সভাপতি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী যেই হতেন তিনিই সভাপতি হতেন। আগের ইউনূস ছিলেন, তারও আগে শেখ হাসিনা ছিল। এখন বিমস্টেক বলতে বোঝায় হচ্ছে কেবলমাত্র বাংলাদেশ নয়, এটা বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বিষয় নয়। বিমস্টেক হলো 7টা রাষ্ট্রের সমন্বয়ে একটা গোষ্ঠী, তার মধ্যে ভারতও আছে। তাহলে আপনি ভারতেরও সভাপতি। এই ব্যাপারটাই যদি বুঝতে না পারেন, তিনি যদি এটাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে তোলেন, তাহলে তো ক্ষতিটা তো বাংলাদেশের হচ্ছে, ক্ষতিটা তো বাংলাদেশের হবে। ভারত, তাহলে এই যে ভুটান, ব্রিক্স সম্মেলনে যদি তারেক রহমান যোগদান না করেন, তার মানে হচ্ছে আহ, তার যে গুরুদক্ষিণা সে পেয়েছে ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে শেখ হাসিনার কারণে, সেটা সে নিতে লজ্জা বোধ করছে, তার লজ্জা লাগছে। না লজ্জাবোধ না, আসলে আর কূটনৈতিক দিক বাংলাদেশের থেকে ভালো হবে এমন কোনো কাজ তার করতে ইচ্ছে করে না, এটাই তো প্রমাণ করে। না, তাই তো প্রমাণিত হবে। দুর্ভাগ্যের বিষয় তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক দিক থেকে তিনি তারা ব্রিক্স আমরা হচ্ছে আগামী বর্তমান সময় দেখছি দুইটা তিনটা রাষ্ট্রের উপর বেশি কেন্দ্রীভূত আচরণ করছে, যেমন মালয়েশিয়া, তুরস্ক, আমেরিকা আর চীন। এই কয়টা দেশের সাথে তারা চাচ্ছে শুধুমাত্র ঘুরে ঘুরে তাদের সঙ্গেই যেন তাদের মন রক্ষা করতে পারে, এর বাইরে অন্য কোনো রাষ্ট্রের নামও শুনতে পাচ্ছে না। এটা কি তারা কি জিম্মি হয়ে আছে? আপনারা বাইরে থেকে যদি দেখেন, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় যে বাংলাদেশ আসলে জিম্মি দশায় এই জীবনযাপন করছে? সমস্ত আমার কোনো, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারা কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা তারা সিদ্ধান্ত নিই, কিন্তু তাতে বাংলাদেশের মানুষের উপকার হতে হবে তো। আজকে পাকিস্তান চাইলেও, পাকিস্তান তো আপনার ধরুন সমস্ত ভিসা উন্মুক্ত করা আছে, কজন যাচ্ছেন পাকিস্তানে? না যেতে পারবেন, গিয়েছিল কিভাবে তো, যেতে আমাদের পারবেন না? দেশের কয়েকজন গিয়েছিল, তা প্রথম যখন 4 জন গেল তাদেরকে লাথি উষ্টা মেরে এয়ারপোর্ট থেকে সবকিছু রেখে বিদায় করে দিল। এরপরে গেল তাদের কিডনি রেখে, তাদেরকে জোর করে কিডনি রেখে তাদেরকে ফেরত পাঠানো হলো। এই তো মানে উপহার পেয়েছে ও পাকিস্তান যে। না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সুতরাং এখন কথা হচ্ছে যে সেটা তো উপকার হলে একটা কথা ছিল, এখন ভারত যে জি। পর্যটন ভিসা খুলে দিয়েছে, লাখ লাখ মানুষ আচ্ছা, আবেদন আরেকটা করছে। বিষয় আমার এখন মনে পড়লো, সেটা হচ্ছে ভারত থেকে চাল আসলো, বললো চালগুলো ভালো না, একটা ইস্যু তৈরি করে চালটা ফেরত দেওয়া হলো। এত বছর পর, দীর্ঘ মানে আমরা যদি বলি যে 54 বছর ধরেই ভারত থেকে চাল ডাল এটা সেটা সহযোগিতা বাংলাদেশ পেয়ে আসছে, মানে স্বল্প মূল্যে পাচ্ছে। তো সেই স্বল্প মূল্যের চাল ফেরত দেওয়া হচ্ছে, অথচ পাকিস্তান থেকে যে চাল নিয়ে আসার চুক্তি হচ্ছে সেটি আমেরিকা থেকে রিজেক্ট করা হয়েছে। তো সেই চাল বাংলাদেশে নিয়ে আসবে, সেটা ভালো, কিন্তু ভারতের চাল ভালো না বলে ভারতের চাল ফেরত দেওয়া হলো।
তাহলে দেখুন, এটা তো এই বাংলাদেশের, আচরণটাকে আপনি কি বলবেন? না না, এই আচরণের কোনো ব্যাখ্যা নেই, এটার কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশের মানুষকে এটা ভাবতে হবে না। বাংলাদেশের মানুষ সেই চাল খেয়ে দেখুন, আপনি তো ভারত থেকে কয়েকদিন আগে কাঁচা মরিচ নিলেন, তাই না? কারণ আপনাদের সেইটা জি। যাওয়ার পরে কাঁচা মরিচের দাম কমে গেল বাজারে। তা আপনি চাল একটা টোকেন একটা ফেরত দিলেন, সেটা খারাপ? আমি জানি না, খারাপ ভালো বলতে পারবো না, আমি সেটা জানি না খারাপ কিনা। কিন্তু পাকিস্তান থেকে তো অনেক বেশি দামে আনতে হয়, তো অনেক লম্বা পড়ে না, দীর্ঘ পথ। ফলে সে তো বাংলাদেশের রাজস্বের ক্ষতি, সেটা বাংলাদেশের মানুষ এখন ঠিক করবে যে তারা কি করবেন, তারা এটা খুশি কিনা। সেটার ব্যাপারে জি তো আমার দাদা, কিছু বলার আমরা নেই, তারা দেখেছি ঠিক করবে। বরাবরই তানভীর হায়দার লিঙ্কন কমেন্ট করেছে, বরাবরই ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি দল। অতীতের রেকর্ড তাই বলে। আপনি কি মনে করেন যে তারেক রহমানের উপর আপনাদের আস্থা রাখাটা কতটুকু যৌক্তিক হবে? আমরা কিন্তু প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বক্তব্য শুনলাম যে ভারত আমাদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে এটা ভারতই সিদ্ধান্ত নেবে। মানে ভারতকে এখানে ঠিক কিভাবে তারা যে বোঝানোর চেষ্টা করছে, আমি সেটাই বুঝতে পারছি না যে ভারতকে তারা কি চাকর বাকরের মতো আচরণ করছে কিনা। আপনাদের দৃষ্টিতে কেমন মনে হয় যে তারা যে আচরণ করছে সেটা দীর্ঘস্থায়ী হবে কিনা বা কতটুকু সুফল হবে, মানে এখনকার হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের? দেখুন, আমি ওই ভারতকে চাকর বাকরের মতো ব্যবহার করছে কিনা এসব প্রশ্নের আমি কোনো উত্তর দেবো না। এগুলো অর্বাচীন প্রশ্ন, এগুলো প্রশ্ন সঠিক প্রশ্ন নয়। প্রথম কথা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা দ্বিপাক্ষিক অনেক বিষয়ের মধ্যে আছে। 2001 থেকে 6 খালেদা জিয়া সরকার ছিল, তাতে ভারতের অভিজ্ঞতা ভালো নয়, সেটা আমরা জানি। কিন্তু একটা নির্বাচিত সরকার, তার নিকটতম প্রতিবেশী, তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমাদের তরফ থেকে আমরা এমন কোনো ব্যবহার আচরণ করব না যাতে মনে হয় ভারত কোনো একটা কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষ তো বুঝছে, বাংলাদেশের মানুষ যেদিন পর্যটন ভিসা যেদিন খুলে দেওয়া হয়, সেদিন সমস্ত জঙ্গিরা ঘোষণা করেছিল, সংগঠনগুলো, যে ভারতের ভিসা নেবেন না। পরের দিনই 1.5 লক্ষ মানুষ আবেদন করেছেন। তাদের তো সেদিনই পরাজয় ঘটে গেছে, তাই না? বাংলাদেশের মানুষ তো সেটা মনে করেন না। বাংলাদেশের মানুষ হচ্ছে আসল, সরকার কি মনে করলো করলো না তাদের কিছু এসে জানা, আমি বলছি এটা তাদের ক্ষতি। তারা যদি তাহলে এরকম এই করে যে তারা ভারতের সঙ্গে জনগণের থেকে বিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছে বারবারই, জনগণ চাচ্ছে একরকম, তারা বক্তব্য দিচ্ছে আরেক রকম। তাহলে এই মানে তাদের আসলে কতটুকু সময় তারা আছে, এটাই আসলে সন্দেহের ব্যাপার। সেটা দেখি তো আর কি প্রশ্ন বলতে পারবো আসলো। না, সেটা বাংলাদেশের মানুষ স্থির করবেন কতদিন কাকে রাখবেন ক্ষমতায়, সেটা বাংলাদেশ ও আমাদের কিছু ভারতের বলার নেই। জনগণের মধ্যে যে সম্পর্কের যে অবনতি হয়েছে, এই সম্পর্কে উন্নয়নে কি করা উচিত আমাদের, মানে সকলেরই কি ভারতের করা সঙ্গে উচিত? বাংলাদেশের জনতার কোনো সম্পর্কের অবনতি ঘটেনি, আমি মানতেই রাজি নই। বরঞ্চ আরো তারা ভারত প্রেমী হয়েছে। কিন্তু জঙ্গিরা হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা, তারা ভারত এক বিরোধী। তৃতীয়াংশ ভারত মানুষ বিরোধী সবাই ভারতের নয়, ভারতের বাংলাদেশের প্রোডাক্ট মানুষ পছন্দ নয়। করে, ভারতের চিকিৎসা পছন্দ করে, ভারত ভ্রমণ পছন্দ করে এক তৃতীয়াংশ মানুষ, মানে 3.5% মানুষ। 4 ভাগের মধ্যে 3.5 ভাগ মানুষই ভারতের সবকিছুই পছন্দ করে। আর যারা আছে তারা মূলত মানে গুজব রটিয়ে একটা বিভ্রান্ত তৈরি করে। তো সেটা তো ভারত বুঝতেই এবং পারছি, তো বাংলাদেশের বলার কি সম্পর্ক আছে। উন্নয়নে আসলে কি করা উচিত দুই দেশের মধ্যে? বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে প্রথম উচিত তারেক রহমানের ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসা উচিত। না হলে অন্তত ব্রিক্স সম্মেলনে আসা উচিত। তাহলে দুজনে টেবিলে বসলে তখন আলোচনা করে তখন বোঝা যাবে যে কার কোথায় কি সমস্যা আছে। সেগুলো মানে বিনা আলাপে, বিনা কথায়, বিনা বাক্যালাপে তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনি আপনি নিজের ঘরে বসে থাকবেন, সেখান থেকে বসে তোমার মতো হিল চড়ে যাবেন, তাতে তো কোনো সমস্যার সমাধান হয় না। প্রধান কথা হওয়া উচিত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম বিশ্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন, না আজ পর্যন্ত সেই আমন্ত্রণ গ্রহণ করেননি কেন? তা তো সেই আমন্ত্রণ গ্রহণ করা উচিত। জি। তারপরেও তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও তিনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আশা করি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি না নিতে পারেন তাহলে বলবো যে এমন শক্তি আছে বাংলাদেশে যা চায় না ভারত বাংলাদেশের সম্পর্কটা উন্নত হোক। সেই শক্তির কাছে তিনি, ওই আপনি যেটা বলেছিলেন, জিম্মি হয়ে যাচ্ছে সেই শক্তির কাছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাটির তলায় বিভিন্ন শক্তির ক্ষমতাধর কিছু বোমা, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র পাওয়া যাচ্ছে যেগুলোতে মেড ইন পাকিস্তান লেখা। তো ভারতের জন্য কি এটা হুমকি হবে না? বাংলাদেশে যদি বিভিন্ন জায়গায় মাটির তলা থেকে এইভাবে নতুন নতুন অস্ত্র বের হয়, বোমা বিস্ফোরণ বের হয়, আরডিএক্স বের হয়,
এটা ভারতের জন্য কি ঝুঁকি হবে না? ভারতের জন্য বাংলাদেশে সেরকম জঙ্গিবাদ বাড়লে এবং এই ধরনের মারণাস্ত্র পাকিস্তান সরকার ইউনূস আমল থেকেই তারা আইএসআই কে অনেক বেশি প্রশ্রয় দিয়েছেন, ফলে তাদের মদতে অনেক অস্ত্র এখানে আসছে। আমরা খবর পেয়েছি বেশ কিছু জাহাজ এসছে, জাহাজগুলোতে তল্লাশি হচ্ছে না, ফলে সেই জাহাজগুলোতে কি আসছে এ নিয়ে অনেক প্রশ্ন আছে। ভারতের নিরাপত্তার জন্য তো নিশ্চয়ই চিন্তার বিষয়। ফলে ভারতের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তখন সে সময় ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে। জি, আপনি সুন্দর বলেছেন। তানভীর হায়দার লিঙ্কন লিখেছেন যে দাদা সজীব ওয়াজের জয়কে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতা চাইবে কিনা। সজীব ওয়াজের জয়ের ক্ষমা চাওয়ার ব্যাপারে উত্তরটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? উনি তো বলছেন যে এটা মানে যে কোনো মানুষের মৃত্যু সেটা যে সময় হয়ে থাকুক সেটা তো একইভাবে দেখা উচিত না। এবং যখন তিনি শেখ হাসিনা চলে গেলেন, প্রথম কথা জাতিসংঘের রিপোর্টে 1400 খুনের কথা বলা হয়েছে। ইউনূস সরকার যে গেজেট বিজ্ঞপ্তি করেছেন 838। তারপরে দেখা গেছে যাদের নাম দেওয়া হয়েছে তারা অনেকেই বেঁচে আছেন, কেউ মারা যাননি। ফলে ফিগার ওই সংখ্যাটাই তো গোলমেলে সংখ্যা। এক, দুই হচ্ছে যদি মারাও গিয়ে থাকে তাহলে তারপরে যে মারা গেল মানে শেখ হাসিনার ভারতে চলে আসার পর যে প্রচুর মানুষ এবং প্রচুর 3000-এর উপরে পুলিশ কর্মী মারা গেলেন, অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলকে পুড়িয়ে মারা হলো, তার বিচার হবে না? ফলে সেই বিচার যাতে না হয় তার জন্য ইউনূস দায় মুক্তি আইন পাস করলেন, একটা অর্ডিন্যান্স করলেন। দুর্ভাগ্যের বিষয় যে তারেক রহমান সরকার সেই অর্ডিন্যান্সটাকে মান্যতা দিলেন। এটা তো আশা করা যায় না। ফলে একটা সময়ের পর্যন্ত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আর পরের হত্যাকাণ্ডগুলোকে সঠিক বলে মেনে নিতে হবে। এটাই সঠিক কথাই বলেছেন, খুবই সঠিক কথা বলেছেন। আজকেও মানিকগঞ্জের একটা 15 বছরের কিশোরকে মাত্র 3-4 দিন আগে সে নিখোঁজ হয়েছে। আজকে তার লাশ পাওয়া গেছে, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ফাঁসি শহীদ মিনারে। এই যে শহীদ মিনারে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এটাতে তো স্পষ্ট তারা বার্তাই দিচ্ছে আমাদের ভাষা আন্দোলনকে তারা কিভাবে মানে ভাষা 52 ভাষা আন্দোলনকে অপমান করেছে। প্লাস সে ছাত্রলীগ করতো, 15 বছরের একটা ছেলে, তার খুব মানে সাধারণ একটি পরিবারের ছেলে, তাকে ধরে নিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। এবং এই দেশে 3 বছর 1 বছর থেকে শুরু করে প্রত্যেকটা মানে বয়সের নারীদের শিশুদের ধর্ষণ এবং তারপরে হত্যাকাণ্ড, তাদের টুকরো টুকরো মরদেহ। গত পরশু এই পর্যন্ত অনেকগুলো মরদেহ পাওয়া গেছে। আজকে একটা পাওয়া গেছে 13টা প্যাকেট করে, কুরবানির মাংস যেভাবে টুকরা টুকরা করে প্যাকেট করে ঠিক সেভাবে একজনের লাশ পাওয়া গেছে। গতকালকে একজনকে রাজপথে মানুষের সামনে কুপিয়ে গাছের মতো কুপানো হচ্ছে, সে 1 মিনিটের মধ্যে প্রাণ ত্যাগ করে। এই যে হত্যাকাণ্ডর যে নমুনা, কি ভয়ঙ্কর নমুনা! এইগুলো যদি আসলে এইভাবে চলতে থাকে, এই বাংলাদেশের এই ভিতরে এই হিংস্রতা বাড়তে থাকে, এটা তো আশেপাশের যে প্রতিবেশী রাষ্ট্র তাদের জন্য তো এটা হুমকি স্বরূপ। এইগুলা থামানোর জন্য আসলে আমাদের সবার কি করা উচিত, মানে রাষ্ট্রীয়ভাবেও যদি আপনি মূল্যায়ন করেন আসলে কি করা উচিত? রাষ্ট্রীয় স্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ তাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন এবং তারা ঐক্যবদ্ধ হয়ে যতটা সম্ভব যেভাবে পারেন প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদের হামলা হলে তখন নিশ্চয়ই ভারত থেকে তার একটা প্রতিবাদ করা হবে। কিন্তু আগে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হবে। এবং বাংলাদেশের যে আমি আগেই বলেছি যেভাবে মব কালচার বাড়ছে, যেভাবে হিংসা বাড়ছে, এবং বাংলাদেশে যে সহিংসতা জেল বাড়ছে, হত্যা হচ্ছে, কারাগারে যে নেতাদেরকে মেরে ফেলা হচ্ছে, তারা প্রথমে বললো আয়নাঘর বানিয়েছিল শেখ হাসিনা, এখন আমরা দেখছি কারাগারের ভিতরেই তারা আয়নাঘর বানিয়ে নেতাদেরকে মারা হচ্ছে। তরতাজা মানুষগুলো নিয়ে যাচ্ছে, তারপর বের হচ্ছে একদম শুকনো কাঠখোটা হয়ে রোগাক্রান্ত হয়ে, তারা পরবর্তী সময় কোনো জবাবদিহিতা মানে জবানবন্দিও দিতে পারে না যে তাদের উপরে কি রকম নির্যাতন করা হয়েছিল। এরকম নির্মম অত্যাচার শুরু হয়েছে, এটা তো থামবার কোনো নামই নিচ্ছে না। তাহলে এটা তো বিশ্ববাসীর পক্ষ থেকে একটা হস্তক্ষেপ দরকার ছিল। আমরা তো দেখছি যে বাংলাদেশ একদম এতিম পর্যায়ে হয়ে গেছে, কারো কোনো মানে সুদৃষ্টি পড়ছে না এখানে। পড়লে তো এত এত নেতাকর্মীদের হত্যা করছে নিরীহ মানুষ, মানে কোনো বিশ্ববাসীর কোনো চাপ দেখছি না। আমরা কি এভাবে মার খাবো? না। 71-এ মার খেয়েছিল, বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল, তাই না? বাংলাদেশের তো ইতিহাস আছে রুখে দাঁড়ানোর।
বাংলাদেশে এবার আমি পাল্টা প্রশ্ন করি, কোথায় রুখে দাঁড়াচ্ছে? রুখে দাঁড়াচ্ছে কোথায়? আপনি তো মানে বলছেন, কথা বলছেন, কেউ কোনো কথা সেই কথা যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যে আহ্বান, তারপরে যে সাধারণ মানুষ নেমেছিল রাস্তায়, সাধারণ মানুষ তো নেমেছিল রাস্তায় না, সেইভাবে তো প্রতিবাদ আন্দোলন গড়ে উঠছে না, বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। তাদের অনেক অসুবিধার মধ্যে আছে, সেটা ঠিক। একটা বড় কারণ আছে তার মধ্যে যে বাংলাদেশে এই আন্দোলন গড়ে তোলার পিছনে নেতৃত্বের অভাব আছে। কারণ আমরা অপেক্ষা করে আছি, সকলেই অপেক্ষা করে আছি শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফিরবেন, আশা করি বাংলাদেশ উঠে দাঁড়াবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই তার মানে আমরা আপনি আশা বলতে করছি। চাচ্ছেন যে যদি বাংলাদেশের মানুষ জেগে ওঠে তখন বিশ্ববাসী এটাকে গুরুত্ব সহকারে দেখবে। সেটা তো ৭১ তাই হয়েছিল। ৭১ বিশ্ববাসী জেগে উঠেছিল কখন? যখন বাংলাদেশ জেগে উঠেছিল। বাংলাদেশ অত্যাচার, সেই যে নির্মম পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে, তখন যে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল, যে যেখানে তাদের হাতে তো অস্ত্রও ছিল না, সেইভাবে হুম। যে রুখে দাঁড়িয়েছিল, সেই রুখে দাঁড়ানোর মতো একটা প্রেরণা দরকার। এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্ববাসীর কোনো মাথা ব্যথাই নেই, কোনো মাথা ব্যথা আমরা নেই। দেখেছি যে বাংলাদেশের সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ খেটে খাওয়া মানুষ এখন যখন নিজেদের অধিকারের কথা বলছে তাদেরকেও আওয়ামী লীগের দোসর বানিয়ে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। দেখেছি তো, এগুলো ঘটছে তো, দেখেছি তো, এই এবং ঘটনা তো তারা নতুন কিছু না। স্পষ্ট বলছে আমি বলছি আমাকে যে আওয়ামী লীগ এই মনে করো, আমাকে মেরে বাংলাদেশের যে ফেলো। চিত্র, এটা আমাকে বর্ণনা করে কোনো লাভ নেই, কারণ আমি প্রতিদিন শয়ে শয়ে টেলিফোন পাই, ঠিক আছে? আমি এগুলো জানি। আমাকে আজকে ভিডিওর মাধ্যমে, এখানে কোনো ইন্টারভিউ এর মাধ্যমে এগুলো বলে, এই কাহিনী বলে কোনো লাভ নেই, কারণ এই প্রতিটা জিনিস আমি জানি। কারণ আমি এই ফোন চলাকালীন আরো 4টে ফোন ওয়েট করে আছে, তারা ওই করুণ কাহিনী শোনাবে। ফলে আমি তো প্রতিদিন জানি, প্রতিদিন শুনছি। আপনি যা যা বলছেন কোনোটা নতুন ঘটনা না, সবই আমার জানা আছে তো, ৫ই আগস্টের পর থেকে এই ঘটছে। আমি বলছি এর প্রতিকার কি? প্রতিকার আপনারও কেবলমাত্র এটা ভিডিওর প্রশ্ন, মাধ্যমে আমারও ভাষণ এটা দিয়ে কোনো প্রশ্ন লাভ নেই। যে এটা প্রতিকার কি। আমরা আসলে এর জবাবই প্রতিকার পাচ্ছি এটাই, না। রুখে দাঁড়াতে হবে। জীবন যায় যাক, রুখে দাঁড়াতে হবে। যেখানে যেভাবেই হোক, সংগঠিত ভাবে, এককভাবে সম্ভব না। যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে রুখতে হবে। এটাকে অসাম্প্রদায়িক একটা আন্দোলন গড়ে তুলতে হবে, তবেই এর কোনো ইয়ে, আচ্ছা, তবেই আপনি যখন বাংলাদেশকে আন্দোলনের নজরে কথা রাখবে। বলছেন তাহলে বাংলাদেশে যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, উনি তো সমস্ত হিন্দুদের নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, ওনাকে দমিয়ে দেওয়া হলো, আমি উনি তো এখনো বলছি জেল না থেকে শুধু বেরোতে হিন্দুদের পারেনি। নিয়ে, আমি তো শুধু হিন্দুদের কথা বলছি না। না, আপনি সবাইকে বলছেন, কিন্তু তারা তো চেষ্টা না না, করেছিল আমি একটা তো বলছি জনগোষ্ঠীকে। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি। বঙ্গবন্ধু যে আদর্শের আচ্ছা, কথা বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছে সে যেখানে দাঁড়াও, রুখে দাঁড়াও। সকলকে ঐক্যবদ্ধ হতে শুধু হবে। একটা সমাজের কথা বলে কোনো লাভ নেই। জি। একটা সমাজের কথা বললে আহ, বাকি ইসলামিক আপনাকে, মৌলবাদীরা সুযোগ পায়, সুযোগ জি পায়। জি আচ্ছা, আমি আর বেশিক্ষণ থাকবো না, এই যথেষ্ট ইয়ে হয়েছে। জি, এরপরে আর আর আমাকে 5 মিনিট, আর আমার পাঁচ আর মিনিট একটা প্রোগ্রাম আছে এরপরে। আচ্ছা আচ্ছা, আর বেশিক্ষণ সময় নেব না। শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি তার বাংলাদেশে প্রত্যাবর্তনে কি ভূমিকা রাখতে পারে আপনার দৃষ্টিতে? বুঝতে পারছি না প্রশ্নটা। বাংলাদেশের প্রত্যাবর্তনের যে ভূমিকা তিনি রাখবেন বলেছেন, সেটি আপনার দৃষ্টিতে কতটুকু আসলে গুরুত্ব বহন করে? সব খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, তাদের ভয় পেয়ে গেছে বাংলাদেশ সরকার। তিনি যাচ্ছেন, এবং এটা বলছে ফ্যাক্ট। যে উনি আসলে রাস্তায় ধরে ওনাকে ফাঁসি দিয়ে ফেলবে। এটা দেখা যাক না কি করে। আরে দেখুন, ও তো বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা পাকিস্তান বলেছিল, জুলফিকার আলীর ভুট্টোরই ফাঁসি হয়ে গেল। বঙ্গবন্ধু তো হয়নি ফাঁসি, তিনি তো স্বাধীন বাংলাদেশে এসে উপস্থিত হলেন। শেখ হাসিনাও তার স্বাধীন মানে বাংলাদেশে অলৌকিক উপস্থিত কিছু হলেন, একটা তার ঘটবে। ফাঁসি দেওয়া সম্ভব এটা না। আপনি, আপনারাও ফাঁসি দিতে বিশ্বাস পারবে করেন, না, আমরাও বিশ্বাস করি যে তার অলৌকিক ফাঁসি কিছু দেওয়া একটা সম্ভব ঘটবে। না, সম্ভব না ফাঁসি দেওয়া। তিনি আসছেন, তৈরি হন, এইটুকুই বলতে পারি। তাকে একজন মন্ত্রী সম্বর্ধনা করে দেওয়ার জন্য লাখো লাখো জনতা তৈরি হন, ওখানে থাকুন।